স্বাগত দীপ্ত সংবাদে, সঙ্গে আছি আমি আনোয়ার হোসেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেবেন আরও অন্তত 4 জন। তারা হলেন অর্থনীতিবিদ ওয়াহিদুদ্দিন মাহমুদ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলিমা মজুমদার, সাবেক সেনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও সাবেক সচিব ফাউজুল কবির খান। বঙ্গভবনে বিকেল 4টায় নতুন উপদেষ্টাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্যান্য উপদেষ্টারা উপস্থিত থাকবেন। এর আগে ডক্টর ইউনূসের নেতৃত্বে 17 সদস্যের উপদেষ্টা পরিষদ গঠিত হয়। সাম্প্রতিক সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় পুলিশের মনোবল ফেরাতে পোশাক ও লোগো পরিবর্তনের কথা চলছে। মানবাধিকার কর্মী ও সাধারণ মানুষ মনে করেন পোশাক ও লোগো পরিবর্তনের পাশাপাশি পুলিশের মানসিকতারও পরিবর্তন প্রয়োজন। বন্ধ করতে হবে বাহিনীতে রাজনৈতিক নিয়োগ ও ঘুষ বাণিজ্য। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থী জনতার সাথে দফায় দফায় সংঘর্ষ হয় পুলিশের। এ সময় আন্দোলনকারীদের ওপর প্রকাশ্যে গুলি ছুঁড়তে দেখা যায় পুলিশকে। এতে নিহত হয় অসংখ্য আন্দোলনকারী। আন্দোলনে আক্রান্ত হয় দেশের 450টিরও বেশি থানা। বিভিন্ন থানায় ঘটে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট। নিহত হয় 43 জন পুলিশ। অন্তর্বর্তী সরকার গঠনের পর পুলিশকে কাজে ফেরাতে সময় লেগেছে 7 দিন। এরপর থেকে দাবি ওঠে পুলিশ সংস্কারের। গত 16 বছর ধরে হচ্ছে যে পুলিশের প্রতি যে একটা মানুষের ঘৃণা জন্মাইছে, সেটা আপনি একদিনে চাইলে ক্লিয়ার করতে পারবেন না। সেজন্য হচ্ছে যে পোশাকটা হচ্ছে পরিবর্তন করা আসলে জরুরি। পোশাকের সাথে সাথে তাদের মানে মাইন্ডসেটটা চেঞ্জ হওয়াও জরুরি, যে না আমরা কোনো দলের হয়ে কাজ করব না, আমরা সবার হয়ে কাজ করব, সাধারণ জনগণের হয়ে কাজ করব। এমন পুলিশ চাই যারা কোনো রাজনৈতিক দলের তাবেদারি করবে না, তারা জনমানুষের স্বার্থে কাজ করবে। সাধারণ মানুষও চান জনবান্ধব পুলিশ। চান্দা চাইতো না, ঘুষ চাইতো না, এটা চাইতো, মুড়ে মুড়ে খারাপ দিত না। স্বেচ্ছাচারিতার কারণে পুলিশ তার নিজের স্বকীয়তা হারাইয়া ফেলেছে। এই জন্য পোশাকটা চেঞ্জ করলে মানুষের মনের মধ্যে একটা ভীতি কেটে যাবে। পুলিশের মন পরিষ্কার থাকলে হবে আর কি, ঠিক আছে। পোশাকের উপরে কোনো কিছু হয় না। মানবাধিকার কর্মীরা জানান, সমস্যার স্থায়ী সমাধানের জন্য দরকার পুলিশের মানসিকতার পরিবর্তন। পুলিশের 16 ঘন্টা 18 ঘন্টা ডিউটি করতে হয়, এটা অমানবিক। পোশাক, লোগো এবং তাদের প্রশিক্ষণ, তাদেরকে যাতে রাজনৈতিকভাবে কেউ ব্যবহার না করে, তাদেরকে যাতে দলীয় কর্মীর মতো ব্যবহার না করা হয়, তাদের পেশাদারিত্বের দক্ষতার ভিত্তিতে যাতে প্রমোশন হয়, প্রশিক্ষিত করতে হবে, তাকে ট্রমাটাইজ যে সেখান থেকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করতে হবে। এর আগেও 2004 ও 2016 সাল সহ বেশ কয়েকবার পুলিশের পোশাক পরিবর্তন হলেও কমেনি পুলিশের বিরুদ্ধে অভিযোগ। তাই পোশাকের পাশাপাশি পুলিশকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান তিনি। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। স্বামী হারানোর শোকে পাথর 9 মাসের গর্ভবতী খাদিজা বেগম। ঢাকায় কোটা সংস্কার আন্দোলন চলাকালে গুলিতে নিহত হন তার স্বামী নূর আলম। কুড়িগ্রামের সদর উপজেলায় বসবাসকারী খাদিজার হতদরিদ্র পরিবারটির কান্নায় শোকাহত প্রতিবেশীরাও। অনাগত সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত খাদিজা। স্বামী নূর আলমের সঙ্গে সমস্ত সুখস্মৃতি আর ছবি এখন ভরসা স্ত্রী খাদিজা বেগমের। প্রয়াত স্বামীর সেই ছবি দেখতে দেখতে মাঝে মাঝে কেঁদে ওঠেন 9 মাসের গর্ভবতী এই নারী। আবার কখনো শোকে পাথর হয়ে দাঁড়িয়ে থাকেন স্বামীর কবরের পাশে। সম্প্রতি শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার গণ অভ্যর্থনে অনেকেই পুলিশের গুলিতে নিহত হন। কুড়িগ্রাম সদর উপজেলার ভাগডাঙ্গা ইউনিয়নের ভাগিরভিটা গ্রামের নূর আলমও তাদের মধ্যে একজন। গত 20 জুলাই সকালে গাজীপুরের চৌরাস্তা এলাকায় কাজ শেষে ভাড়া বাসায় ফিরছিলেন মাত্র 22 বছরের এই তরুণ। ওই সময় হঠাৎ একটি গুলি তার ডান চোখে লাগলে ঘটনাস্থলেই মারা যান নূর আলম। ওই দিন সকালে যাবে কাজে, আমিও বাধা দিছি, বাবা আজকে যাস না, দেশের অবস্থা খারাপ। ও বললো যে আব্বা হাফ বস্তা সিমেন্টের ঢালাই আছে, 4 জন যাবো, সরং করে দিয়ে আসবো। করি ঢালাই করি, কিন্তু ফিরতার বুকে বাসার সামনাসামনি আসছে, ইয়াতে নূর আলম পুলিশ ওসি, উনি সামনাসামনি আসিয়া গুলি করছে। গুলি করার থিয়ে উনি চলে গেছে। পরে আমার তৎক্ষণাৎ একজনে আসি আমার খবর দিল যে আপনার পোলা গুলি খেয়েছে। এমন মৃত্যু মানতে পারছেন না তার প্রিয়জনেরা।
ঢাকা গেছে বেড়া বউ নাতি পুতি সবাই কামাই করবে যা কাম করবে যা এই দশা হয়েছে। তার বইয়ের পেটে বাচ্চা আছে, আমরা কি করি দিন মজুরি দিন খাই। মানে একদম সাদা সাদা লোক, ও কোনো রাজনীতিবিদ না। এই দিক দিয়ে গুলি লাগে, এই দিক দিয়ে পিছন দিয়ে বেড়ে যায়। এখন আমার বোনে কি করি বাঁচবে? ওর পেটের সন্তান, ওর মা পাগলি, বাবা বাবা বুড়ি হয়ে গেছে, একটা বড় ভাই নাই। বিয়ের 1 বছরের মাথায় স্বামী হারিয়ে শোকে নির্বাক খাদিজা বেগম। স্বামী হত্যার বিচার সহ অনাগত সন্তানের ভবিষ্যৎ গড়ে দেওয়ার দাবি জানান তিনি। এই বাচ্চা নিয়ে কি করবো আমি? তার একটা তো ভবিষ্যৎ আছে, আর স্বামী তো এখন আর বেঁচে নাই। ভ্যান চালক আমির হোসেন ও গার্মেন্টস কর্মী নূর বানুর 2 ছেলের মধ্যে বড় ছিলেন এই নূর আলম। দীপ্ত, বার্তাকক্ষ। পৃথিবীর ইতিহাসে যুগে যুগে বিভিন্ন দেশে স্বৈরশাসকের আবির্ভাব ঘটেছে। তাদের দ্বারা নানাভাবে নির্যাতন, নিপীড়নের শিকার হয় দেশের মানুষ। বেশিরভাগ স্বৈরশাসকের পরিণতি হয়েছে জনরোষের মুখে দেশ ত্যাগের মধ্য দিয়ে। তাদের কেউই আর রাজনীতিতে ফিরতে পারেনি। প্রাচীন যুগে মিশরের ফারাও আখেনাটন থেকে শুরু করে যুগে যুগে বিভিন্ন দেশে স্বৈরশাসকরা এসেছেন দৃশ্যপটে। 5 আগস্ট বাংলাদেশে ছাত্র জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে 15 বছরের আওয়ামী লীগ শাসনের পতন হয়। তবে এখন আলোচনায় পলাতক স্বৈরশাসকরা কি ফিরতে পেরেছেন রাজনীতিতে? ইতিহাস বলে কেউই ফিরতে পারেননি। 80-র দশকে ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়ে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইন্স। তবে তাতে ভ্রুক্ষেপ ছিল না দেশটির প্রেসিডেন্ট মার্কোসের। এক পর্যায়ে তার বিরুদ্ধে মাঠে নামে ক্ষুব্ধ জনতা। গণ অভ্যুত্থানের মধ্যে 1986 সালে দেশ থেকে পালিয়ে যান তিনি। পরে 3 বছরের মাথায় যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপে নির্বাসনে মৃত্যু হয় ক্ষমতার শোকে বিপর্যস্ত মার্কোসের। করুণ পরিণতি হয়েছিল পাকিস্তানের সাবেক সামরিক শাসক জেনারেল পারভেজ মোশাররফেরও। এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে 1999 সালে ক্ষমতা দখল করেন তিনি। নানা বিতর্কের মাঝেই 8 বছর দেশ শাসন করেন মোশাররফ। 2008 সালে নির্বাচনে তার দলের শোচনীয় পরাজয় ঘটলে পার্লামেন্টে অভিশংসনের মুখে পালিয়ে যুক্তরাজ্যে আশ্রয় নেন। এদেশ ওদেশ ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত দুবাইয়ে মারা যান পাকিস্তানের এই সামরিক স্বৈরশাসক। দক্ষিণ এশিয়ার আরেক দেশ শ্রীলঙ্কায় 2022 সালে পতন হয় স্বৈরশাসক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের। মারাত্মক অর্থনৈতিক সংকটে থাকা দেশকে দেউলিয়া ঘোষণা করেন রাজাপাকসে। এই পরিণতির জন্য দায়ী করা হয় তার পরিবারকেই। জনরোষের মুখে দেশ ছেড়ে পালিয়ে যায় রাজাপাকসে পরিবার। ঘটনার 1.5 মাস পর বিশেষ নিরাপত্তা নিয়ে দেশে ফেরত আসেন গোতাবায়া রাজাপাকসে। তবে এখনও রাজনীতিতে ফিরতে পারেননি তিনি। বিশেষজ্ঞদের মতে স্বৈরাচারী শাসকরা যখন গণরোষের মুখে ক্ষমতাচ্যুত হন তখন তাদের বেশিরভাগই দেশত্যাগে বাধ্য হন। তাদের জীবন শেষ হয় নিঃসঙ্গভাবে। কোনো স্বৈরশাসক নিজ দেশে ফিরেছিলেন ঠিকই, তবে তাদের কেউই রাজনীতিতে আর সেভাবে ফিরতে পারেননি। নাদিরা জাহান, দীপ্ত, বার্তাকক্ষ। পশ্চিম তীরের একটি গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে একজনের মৃত্যু হয়। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় মুখোশ পরা কিছু মানুষ নাবলুস শহরের কাছে জিট গ্রামে আক্রমণ করে। এ সময় তারা ঢিল ও পেট্রোল বোমা ছুড়ে মারে বলে জানায় ইসরায়েল। হামলার নিন্দা জানিয়েছে ইসরায়েল। এদিকে দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় 2 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নাবলুস শরণার্থী ক্যাম্পের বালাটায় এ হামলা হয়। আফ্রিকার বাইরে এবার ইউরোপের দেশে সুইডেনে শনাক্ত হলো মাঙ্কিপক্স। স্থানীয় সময় বৃহস্পতিবার সুইডিশ সরকার এ তথ্য জানিয়েছে। দেশটির স্বাস্থ্য ও সামাজিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী জানান, ক্লেল আই নামে ম্যাঙ্কিপক্সের এই বিপজ্জনক ভেরিয়েন্ট সুইডেনে ছড়িয়ে পড়েছে। তিনি আরও জানান, আক্রান্ত ব্যক্তি সম্প্রতি আফ্রিকার কোনো একটি অঞ্চলে ছিলেন। সেখান থেকেই তিনি মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে নিজ দেশে ফেরেন। এর আগে আফ্রিকার কঙ্গো সহ আরও কিছু দেশে মাঙ্কিপক্স ছড়িয়ে পড়ার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা বৈশ্বিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে। এবার খেলার খবর। আজ থেকে শুরু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ
ইপিএলের 2024-25 মৌসুম। প্রথম দিনে ফুলহ্যামের বিপক্ষে খেলবে ম্যানচেস্টার ইউনাইটেড। খেলা শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। এবার ইপিএলে বেশ কিছু নিয়মে পরিবর্তন আসছে। এর মধ্যে এবারই প্রথম দেখা যাবে সেমি অটোমেটেড অফসাইড প্রযুক্তি। ভিআরে অফসাইডের সিদ্ধান্ত দিতে যে সময় লাগে তার চেয়ে প্রায় 30 সেকেন্ড সময় কম লাগবে সেমি অটোমেটেড প্রযুক্তিতে। এছাড়া গোল করার পর উদযাপনের জন্য 30 সেকেন্ড করে সময় দেওয়ার পরিকল্পনাও রয়েছে। সেই 30 সেকেন্ড ম্যাচের অতিরিক্ত সময়ে যোগ করা হবে না। Back, and it promises to be better than ever. দর্শক, এবার জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। প্রথমে আমার হাতে আছে দৈনিক প্রথম আলো। আমরা প্রথমেই প্রথম আলো যে শিরোনামটি করেছে, প্রধান শিরোনাম, সেটি হচ্ছে এস আলম ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব। একই সঙ্গে এখানে আরও দুটি খবর গুরুত্ব পেয়েছে। রিকশা চালক হত্যা মামলা, শামসুল হক ও পলক রিমান্ডে, এমন একটি খবরও জায়গা পেয়েছে প্রথম আলোতে। একই সঙ্গে স্কুল কলেজ খুলছে, উপাচার্য নিয়ে সমস্যা বিশ্ববিদ্যালয়ে, এই খবরটিও প্রথম পাতায় আছে প্রথম আলোর। আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক। প্রথমেই যে খবরটি এখানে শিরোনাম করা হয়েছে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু, এমন একটি খবর আছে। সেই সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 4 দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা, এমন খবরটিও গুরুত্ব দেওয়া হয়েছে। সেই সঙ্গে শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে গণহত্যার তদন্ত শুরু, দৈনিক ইত্তেফাকের এই খবরটিও গুরুত্ব পেয়েছে। দৈনিক কালের কণ্ঠ আছে, প্রধান শিরোনাম হচ্ছে সালমানে কাহিল ব্যাংক পুঁজিবাজার, এই শিরোনামটি তারা প্রধান করেছেন। একই সঙ্গে শেখ হাসিনার বিরুদ্ধে আরও 3 মামলা, এই খবরটিও আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, পাল্টা অভ্যুত্থান ঠেকাতে রাজপথে দিন পার শিক্ষার্থীদের, এই খবরটিও আছে। আর আছে আরও 4 উপদেষ্টা শপথ নিচ্ছেন আজ, কালের কণ্ঠ এই খবরটিও গুরুত্ব দিয়েছে প্রথম পাতায়। দৈনিক যুগান্তর প্রধান শিরোনাম করেছে ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার, গণহত্যার তদন্ত শুরু, এই খবরটি প্রধান শিরোনাম করেছে। সেই সঙ্গে আছে দেশ নিয়ে ছেলে খেলা ছাত্র জনতা প্রতিহত করবে, এমনটাও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অবস্থান কর্মসূচি ছিল গতকাল, সেই খবরটিও গুরুত্ব পেয়েছে। আরও 5 উপদেষ্টার শপথ আজ, এই একটি খবর যুগান্তরের প্রথম পাতাতে আছে। আমার হাতে দৈনিক সমকাল। সমকালে প্রধান শিরোনাম হচ্ছে একের পর এক মামলা, আসামি প্রভাবশালী, এমন একটি খবরকে প্রধান শিরোনাম করেছে দৈনিক সমকাল। সেই সঙ্গে সারা দেশে আওয়ামী লীগ বিরোধী বিক্ষোভ, অবস্থান কর্মসূচি, গণহত্যায় জড়িতদের বিচার দাবি, এমন একটি খবর আছে। সেই সঙ্গে এস আলম পরিবারের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য তলব, এই খবরকেও দৈনিক সমকাল অনেকটা গুরুত্ব দিয়েছে, অর্থাৎ প্রথম পাতায় ছেপেছে। দৈনিক বণিক বার্তায় আছে আমার কাছে। দৈনিক বণিক বার্তার প্রধান যে শিরোনাম সেটি হচ্ছে গ্যাস ও জ্বালানি তেলে বকেয়া 14,000 কোটি টাকা ছাড়িয়েছে, ঝুঁকিতে পড়তে পারে সরবরাহ, এমন একটি খবরকে বণিক বার্তা প্রধান শিরোনাম করেছে। সেই সঙ্গে এইচএসসির স্থগিত পরীক্ষা শুরু 11 সেপ্টেম্বর, এই খবরটিকেও গুরুত্ব দিয়েছে দৈনিক বণিক বার্তা। দর্শক, এই ছিল আজকের দৈনিক পত্রিকা থেকে প্রধান শিরোনামগুলো। দর্শক, এই ছিল আমাদের এখনকার মতো। আমাদের পরের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। আর সর্বশেষ তথ্য বিনোদনের সব খবর জানতে আপনিও যুক্ত থাকতে পারেন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।